কমলিনী এবং নতুনের জীবনকে আলাদা করার জন্য এবার নতুন করে ষড়যন্ত্র তৈরি করলো ভোর। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী গান গাইতে শুরু করে, আর কমলিনীর দিকে তাকিয়ে থাকে নতুন। নতুন কমলিনীর মুখে এত সুন্দর গান আগে কখনো শোনেনি। এই প্রথম কমলিনীর মুখ থেকে নতুন একটি গান শুনতে পেরেছে। এদিকে ভোর নতুনের দিকে তাকিয়ে থাকে, আর কমলিনী এইসব কিছু দেখে ভীষণ রকম রাখতে শুরু করে। কমলিনী পুরনো কথাগুলো মনে করতে থাকে, যে নতুন বলেছিল কমলিনীকে ছাড়া আর কাউকে সে ভালোবাসে না। এই কথাগুলো বারবার মনে করতে থাকে। গান গাওয়া শেষ হলে সকলে হাততালি দিতে শুরু করে। নতুন কমলিনীর কাছে এসে বলে, কমলিনী, তুমি কিন্তু এই গানটা আগে কখনো গাওনি। আজকের এই গানটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা লিরিক্স আমার মন ছুঁয়ে গিয়েছে। তখনই অফিসের সকল কলিগরা বলে, হ্যাঁ বৌদি, আজকের গানটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। ভোর তখন নতুনের কাছে এসে বলে, শোনো কমলিনী, তোমার গান কিন্তু সুন্দর হয়েছে, তার মাঝখানে কি হয়েছিল, স্বতন্ত্রদার জামার মধ্যে কি যেন একটা দাগ লেগে রয়েছিল, আর আমি কি করেছি, নিজের শাড়ি দিয়ে সে দাগটাকে মুছে দিয়েছি। তুমি আবার কিছু মনে করো না, আসলে তুমি একা মানুষ, কত দিক সামলাবে, তুমি কি আর সব কিছু নজরে রাখতে পারো? সেজন্য আমি কাজটা করে দিলাম। তুমি একা হাতে এত কিছু সামলাবে কি করে, আর সেজন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। এদিকে কমলিনী ভোরের মুখে এই কথাগুলো শোনার পর ভোরকে তখন বলে, হ্যাঁ ভোর, আমি তো একা মানুষ, কত দিক আর সামলাবো। ভোর তখন বলে, যদি কোনোভাবে এখন আমি দাগটা না মুছে দিতাম না, তাহলে জামাটাই নষ্ট হয়ে যেত। তুমি যে কি করো না। ভোরের এই কর্মকাণ্ডগুলো দেখে ইনস্টিটিউটের সকল কলিগরা ভীষণ রকম রাখতে শুরু করে ভোরের ওপর। এই ভোর মেয়েটি কি করতে যাচ্ছে, বারবার শুধু একই ধরনের কথা বলেই যাচ্ছে। তখনই আবার কমলিনী ভোরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, সে সুযোগ আরও অনেকেই পাবে, তুমি চিন্তা করো না, আমি সে সুযোগ দিয়ে রেখেছি। আমি একা মানুষ, কত দিক আর সামলাবো। আর আমি তো জানি তোমার স্বতন্ত্রতার অনেক পছন্দের মানুষ রয়েছে, অনেক ভালো ভালো মানুষ তাকে পছন্দ করে। এখন তাদেরও তো একটু সুযোগ করে দিতে হয়। যেমন তুমি তার আইডল বলে কথা, এখন দাগটা লেগে রয়েছে, সেজন্য তুমি দাগটা মুছে দিতে পেরেছো। এতে তো আমি আরো খুশি হয়েছি। তখন আবার কমলিনীর দিকে তাকিয়ে বলে, আসলে কমলিনীদি, আমি যখন দাগটা মুছতে গেলাম না, ভীষণ রকম রেগে গেছিল। সে আমাকে বলছে সে নাকি নিজের দায়িত্ব নিতে পারে, নিজের খেয়াল রাখতে পারে। যদি এতই খেয়াল রাখতে পারে, তাহলে দাগটা কেন মুছলো না? তুমি একটু নজরে রাখতে পারো না? কমলিনী বলে, শোনো ভোর, সবসময় না কাউকে নজরে রাখতে হয় না, আর নজরে রাখাও একদম উচিত না। তোমার স্বতন্ত্রতা যথেষ্ট অ্যাডাল্ট, বয়স্ক মানুষ, তা আমি কেন এত নজর রাখতে যাব? তার নিজস্ব একটা নজর রাখার দরকার নেই? তখনই আবার কমলিনীর দিকে তাকিয়ে বলে, আজকের গানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তুমি খুব সুন্দর গিয়েছো। এরকম গান কিন্তু তুমি আগে কখনো আমাকে শোনাওনি কমলিনী। কমলিনী বলে, কেন, অনেক গানই তো তোমাকে শোনানো হয়নি। তখনই আবার নতুন বলে, কেন, শোনাতে পারো তো, শোনাতে। দেখো, আজকের এই গানের প্রত্যেকটা লিরিক্সের মধ্যে একটা আবেগ রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। আজকের গানটা খুব সুন্দর হয়েছে। এই বলে কমলিনীর প্রশংসা করতে শুরু করে। কিছুক্ষণ পরে কলিগরা এসে বলে, এবার অন্তত খাবার দাবারের একটু ব্যবস্থা করতে হবে, আমরা বরং খাবারগুলো নিয়ে আসি। ভোর তখন বলে, আপনাদের কোথাও যেতে হবে না, আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। ক্যাটারারের লোক আছে, তারা খাবার সার্ভ করে দেবে। আসলে আমি চেয়েছিলাম নিজের হাতে খাবার রান্না করে আজকে স্বতন্ত্রতাকে নিজের হাতে খাইয়ে দেব, কিন্তু আমার বাড়িতে থালা বাসন কোনো কিছুই তো নেই, আর সেজন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। এদিকে সকলের সামনে কথাগুলো বলার পর কলিগরা ভীষণ রকম রেগে ভোরকে বলে, ভোর, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমরাও কিন্তু এখানে ইনভাইটেড, কই আমাদের কথা তো একবারের জন্য বলা হলো না, স্বতন্ত্রতা, বারবার এই কথাটা কেন বলা হচ্ছে? এরকম হলে আমরা কোনো ইভেন্টে আর আসবো না। নতুন তখন বলে, এই সব কিছু তো আমাকে এম্বারেন্স করার জন্য ভোর এই কাজগুলো করছে, আমাকে এম্বারেন্স না করলে তো ও কোনোভাবেই শান্ত হবে না, উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। সামনে কমলিনী দাঁড়িয়ে রয়েছে, তার সামনে কথাগুলো বলছে। ভোর তখন বলে, না স্বতন্ত্রতা, আমি তোমাকে একদম এম্বারেন্স করছি না, বরং তোমরাই আমাকে করছো। আমার ভেতরে না অনেক কথা জমা রয়েছে, অনেক আবেগ মুহূর্ত কথা আমি বলতে চাই, কিন্তু সেগুলো এখন আমি বলতে পারছি না। এখানে অনেক মানুষ রয়েছে, সে সুযোগ হয়তোবা আমি পাবো না। কমলিনী তখন বলে, ভোর, পাবে, সে সুযোগ সময় দুটোই তুমি পাবে, একটু সময়ের অপেক্ষা করো, ঠিকই পাবে। নতুন তখন কমলিনীকে বলে, কমলিনী থাক, এসব কথা এখন বন্ধ করো। কমলিনী তখন বলে, না আমি আবার কথা বললাম কোথায়? নতুন তখন বলে, আচ্ছা খাবে তো, তোমার তো শরীরটা অসুস্থ হয়ে যাবে আবার, চলো তোমাকে আমি বসিয়ে দিচ্ছি। এ বলে তখন নতুন কমলিনীর হাতে হাত রাখে। কমলিনীর হাতে হাত রেখে ভোরের সামনে দিয়ে কমলিনীকে নিয়ে সোফায় বসিয়ে দেয়, আর এতে করে ভীষণ রকম রাখতে শুরু করে ভোর তখন বলে, আচ্ছা তাহলে তোমরা সকলেই বসো, আমি তাহলে ক্যাটারারের লোকদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে খাবার সার্ভ করে দেবে। কিছুক্ষণ পরই ভোর নিজের হাতে স্বতন্ত্রর জন্য খাবার নিয়ে আসে, তাদেরকে খাবার দিয়ে দেয়। আর নতুন
কমলিনী সকলে মিলে খাবার খেতে শুরু করে, সকলে এনজয় করতে শুরু করে। এদিকে বার্থডে পার্টি শেষ করে পরের দিন বাড়িতে চলে আসে নতুন। নতুন হঠাৎ করে একটা ফোন পায়, নতুনকে ফোন করে কলেজ থেকে। আর তখনই নতুন বলে ওঠে, কি ব্যাপার, হঠাৎ করে ফোন করলে, কিছু কি হয়েছে নাকি? কলেজ থেকে সে লোকটি তখন বলে, আসলে স্বতন্ত্রদা, ওই আর কি, অন্নপূর্ণার কথা বলতাম আর কি। ওর তো একটা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। এখন একটা সমস্যা হয়েছে কি, ওর বাচ্চাটাকে কোনোভাবেই ওর হাজব্যান্ড মেনে নিচ্ছে না। ওর হাজব্যান্ড কোনোভাবেই মেয়ে বাচ্চা চায় না। কাল রাতে নাকি কি হয়েছিল, কাল রাতে নাকি ওই বাচ্চাটাকে শেষ করে দেওয়ার জন্য দা নিয়ে গিয়েছিল রাতের বেলা। নতুন এই কথা শোনার পর বলে, হোয়াট, কি বলছো কি? তখনই আবার লোকটি বলে, হ্যাঁ স্বতন্ত্রদা, তাই তো বলছি, এখন আপনার সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে চাই। নতুন তখন বলে, ওর কি মাথায় সমস্যা আছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। লোকটি তখন বলে, আমিও ঠিক একই কথা বলছি, ওর কি মাথায় সমস্যা আছে? নিজের সন্তানকে কেউ দা দিয়ে মারতে যায় নাকি? এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আর এই অন্নপূর্ণা মেয়েটি আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে দেখা করে কিছু একটা ব্যবস্থা করতে চায়। দেখুন স্বতন্ত্রদা, আপনার সঙ্গে কিন্তু অনেক লোকের উঠা বসা রয়েছে। এখন আপনি চাইলে এই বাচ্চাটার কিছু একটা দায়িত্ব নিতে পারেন বা কিছু একটা করে দিতে পারেন। নতুন তখন বলে, দেখো এখন তো হুটহাট করে আমি কিছু করতে পারবো না, আগে ওর সঙ্গে আমাকে কথা বলতে হবে। বাচ্চার বিষয় তো, তুমি বরং ওকে আমার কাছে পাঠিয়ে দাও। কিন্তু ওর হাজব্যান্ডের কি মাথায় সমস্যা আছে নাকি? হঠাৎ করে এরকম করবে কেন? ওকে তো মানসিক হসপিটালে ভর্তি করানো দরকার। লোকটি তখন বলে, আমি ঠিক বুঝতে পারছি না, ও কি মানসিক অসুস্থ নাকি অন্য কোনো মতলব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আপনাকে জানানোর প্রয়োজন বোধ করলাম, সেজন্য আপনাকে সবার আগে জানিয়ে দিলাম। এখন মেয়েটিও আপনার সঙ্গে দেখা করতে চায়, এখন আমি কি করব আপনি বলে দিন। স্বতন্ত্র তখন বলে, এটা তো অনেক একটা ক্রিটিক্যাল বিষয়, তবে হ্যাঁ আমি চেষ্টা করছি, তুমি বরং ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি যা করার করব। এই বলেই তখন ফোনটা রেখে দেয়। সকলে প্রশ্ন করে নতুনকে, কি ব্যাপার নতুন কাকু, কি হয়েছে, কোনো বিপদ হয়নি তো? নতুন তখন বলে, না না তেমন কিছু না, আসলে আমাদের কলেজের পাশেই একটা চায়ের দোকান রয়েছে, সে চায়ের দোকানটা একটি মেয়ে অন্নপূর্ণা নামে সে মেয়েটি চালায়। তার একটি হাজব্যান্ডও রয়েছে, তার দুটি ছেলে মেয়ে রয়েছে, অর্থাৎ মেয়ে রয়েছে আর কি। এখন তৃতীয় মেয়ে হওয়াতে তার হাজব্যান্ড নাকি কোনোভাবে সে মেয়েটিকে মেনে নিতে পারছে না। কাল রাতে নাকি দাদিয়ে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এখন ওর হাজব্যান্ডের মাথায় কি সমস্যা আছে কিনা সেটাই বুঝতে পারছি না। ওই মেয়েটি আসলে আমার সঙ্গে দেখা করতে চাচ্ছে, আর সেজন্য আমাকে কলেজ থেকে ফোন করা হচ্ছে। এ কথা শোনার পর তখনই কমলিনী বলে, আহারে, বাচ্চা মেয়েটার কি দোষ ছিল? হ্যাঁ, মানুষ এরকমটা কেন করে কিছুই বুঝতে পারছি না। দেখো না কতজনের তো বাচ্চা হয় না, তারা বাচ্চা পাওয়ার জন্য উঠে পড়ে বসে রয়েছে, তারা কত চিন্তা করছে, আর তারা বাচ্চা পেয়েও বাচ্চাদের কোনো সেবা যত্ন করছে না, বরং তাদেরকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাদের মন মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে একবার ভেবে দেখেছো? কমলিনীর দিকে তাকে নতুন বলে, আমারও ঠিক একই প্রশ্ন, ওর হাজব্যান্ড কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, বাচ্চা একটা মেয়েকে এভাবে শেষ করে দিচ্ছে, তার মধ্যে মেয়েটাকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন মেয়েটা আমার সঙ্গে দেখা করতে চায়, এখন তো হোমেও ভর্তি করা যাবে না, একটা তো রেগুলেশন রয়েছে, রুলস রয়েছে, সেগুলো মেনটেন করতে হবে। আচ্ছা ও আগে আসুক, তারপর দেখছি কি করা যায়। বাচ্চা মেয়ে তো, তাকে তো কোনোভাবে ফেলে দেওয়া যাবে না। এখন ওরা মনে করেছে আমার কাছে আসলে হয়তোবা কিছু একটা সাহায্য পাবে, হয়তোবা আমি কিছু একটা করতে পারবো, সেজন্য আমার কাছে আসার জন্য উঠে পড়ে লেগেছে। ঠাম্মি তখন বলে, "ও, দেখ নতুন দেখ, যদি কিছু করতে পারিস তাহলে ভালোই হবে। বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, তার কি দোষ? তার কি এই পৃথিবীতে আসায় দোষ হয়ে গেল নাকি? যদি কিছু একটা করতে পারিস তাহলে ভালোই হবে, ভালোই হবে। আর ওর হাজব্যান্ড কেমন ধরনের মানুষ রে?" তখন এবার স্বতন্ত্র বলে, হ্যাঁ মাসে এক্স্যাক্টলি আমি ঠিক এটাই বলছি। এখন আমি তো হুটহাট করে কোনো কিছু করতে পারবো না। বাচ্চা মেয়ে, এখন তার দায়িত্ব তো আমি একা নিতে পারবো না। এখন সে আসুক, আসার পর দেখা যায় কী করা যায়। বুবলাই তখন নতুনের কাছে এসে বলে, আচ্ছা তুমি কিন্তু কোনোভাবে ওই বাচ্চা মেয়েটার আবার দায়িত্ব নিতে যেও না, আমাদের পরিবারের সদস্য আবার অনেক, কিন্তু তুমি যদি একটা ব্যবস্থা করে দিতে পারো। কমলিনী বলে, হ্যাঁ তোমার ওপর যেহেতু একটু ভরসা করেছে, তুমি না হয় কিছু একটা ব্যবস্থা করে দিও, হোমে কিংবা অ্যাডপ্ট যদি কেউ নেয় তাহলে তো আরও ভালো হবে। তাহলে বাচ্চাটার জীবনটা অন্তত বেঁচে যাবে, বাচ্চাটার ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো আমরা কোনোভাবে সহ্য করব না, আমরা তো মানুষ নাকি? নতুন তখন বলে, এক্স্যাক্টলি আমিও এটাই চিন্তা করছি, বাচ্চাটার ভবিষ্যৎ কোনোভাবেই যেন নষ্ট না হয়, সে ব্যবস্থা অবশ্য আমাকে করতে হবে। এখন দেখা যাক কী করা যায়। এ কথাগুলো শোনার পর তখন এবার কমলিনী বলে ওঠে, আমার তো একজন পরিচিত আছে, তাকে কি বলবো নাকি? সে তো আবার বাচ্চা অ্যাডপ্ট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যদি বাচ্চাটাকে অ্যাডপ্ট নেওয়া যায়। আর এই কথা শোনার পর বর্ষা কি যেন ভাবতে শুরু করে। কমলিনীর মুখে এই কথা শোনার পর নতুন তখন বলে, আরে এইসব কিছু এখন কেন ভাবছো? আগে আসুক, ওর মায়ের সঙ্গে কথা বলি, অন্নপূর্ণার সঙ্গে কথা বলি, বাচ্চার সঙ্গে দেখা করি, তারপর না হয় কিছু একটা ব্যবস্থা করব। হুটহাট করে এরকম ব্যবস্থা নেওয়া একদম উচিত না। মিঠি তখন নতুনের দিকে তাকে বলে, বলছিলাম কি, আমার তো অনেক বন্ধুবান্ধব চেনাশোনা আছে, বলছিলাম কি নতুন কাকু, তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি একটা হোমের ব্যবস্থা করে দিতে পারি, আর ওই বাচ্চাটা হোমেই থাকবে, হোমে থাকলে ভালোই থাকবে। তখনই আবার স্বতন্ত্র বলে, না না মিঠি, এখন ওকে হোমে রাখা যাবে না, ছোট্ট একটা বাচ্চা,
তার যথেষ্ট যত্ন লাগবে, আদর লাগবে, ভালোবাসা লাগবে, মায়ের স্নেহ লাগবে, সব কিছুই লাগবে। হোমে থাকলে বাচ্চাটা আরও নষ্ট হয়ে যাবে, তার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তাকে কোনোভাবেই হোমে রাখা যাবে না। আগে আসুক, দেখি কথাবার্তা বলি, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করে দেব। এখন আমি চাইলেও তো দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব কি করে নিব? আমার পরিবারে তো অনেক সদস্য হয়ে গিয়েছে। কমলিনী তখন বলে, আমি দেখি আগে বাচ্চাটা আসুক, তার মায়ের সঙ্গে কথা বলে, যদি সব কিছু মিলে যায় তাহলে আমি না হয় কিছু একটা ব্যবস্থা করে নিব। আমাদের পরিবারই না হয় তাকে কোনোভাবে রেখে দেব। এ কথা শোনার পর সকলেই ভীষণই অবাক হয়ে যায়। আর তখনই ভীষণ রকম রাখতে শুরু কমলিনীর উপর বাবিল, বুবলাই, না না মা, এটা কোনোভাবে সম্ভব নয়। এই বাচ্চাটাকে এই বাড়িতে কেন রাখা হবে? এই বাড়িতে কোনোভাবে এই বাচ্চাকে রাখা হবে না। এই বাচ্চাকে রাখতে হলে হোমেই রাখতে হবে। আমাদের যদি বাচ্চা কাচ্চা হয় তখন কি হবে? কিছুক্ষণ পরই সেখানে চলে আসে ভোর। ভোরকে দেখে তখন নতুন প্রশ্ন করে, কি ব্যাপার ভোর, হঠাৎ করে তুমি এখানে? তোমার তো আসার কথা ছিল না। ভোর তখন বলে, আরে আসলাম একটু কারণ ছাড়া তো আর আসিনি। স্বতন্ত্রদা, তুমি তো সবটাই জানো। অন্নপূর্ণা, ওই মেয়েটি, চায়ের দোকানের মেয়েটি, আসলে তোমার কাছেই নাকি আসতেছিল। এখন প্রত্যেকজনের কাছে ঠিকানা জানতে চাচ্ছিল, কেউ তো ঠিকানা দিচ্ছিল না। তাই আমার সামনাসামনি পড়ে যায়। আমি অবশেষে তাকে নিয়ে চলে আসলাম তোমার বাড়িতে। এখন সে ঠিকানা জানে না, আমি কি করব? নতুন তখন বলে, তা কোথায় সে? তাকে তো দেখতে পাচ্ছি না। তখনই ভোর বলে, সে তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, তুমি পারমিশন দিলে তাকে আমি নিয়ে আসবো। নতুন তখন বলে, হ্যাঁ তাকে নিয়ে আসো, দেখি তার সঙ্গে একটু কথাবার্তা বলে কি করা যায় না করা যায়। কিছুক্ষণ পরই সে অন্নপূর্ণা অর্থাৎ সে মেয়েটিকে ঘরের ভিতর আনা হয়। ভোর তখন নতুনের দিকে তাকিয়ে বলে, স্বতন্ত্রদা, কি আর কথা বলবো, বাচ্চা একটা মেয়ে, তার জীবনটা কি এভাবে নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, বাচ্চাটার প্রতি একটা অবিচার করা হচ্ছে। স্বতন্ত্রদা, তুমি একটা কিছু করে দাও বাচ্চাটাকে, বাচ্চাটার ভবিষ্যৎ যেন কোনোভাবেই নষ্ট না হয়। মায়ের দিকে দেখো না, মা কতটা কষ্ট পাচ্ছে। এদিকে নতুন তখন বলে, আমি দেখছি ভোর, কি করা যায়। আর তখনই কথা বলতে শুরু করে অন্নপূর্ণার সঙ্গে। অন্নপূর্ণা তখন হাত জোর করে রিকোয়েস্ট করে নতুনের কাছে, আমার 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 মেয়েটার জন্য কিছু একটা করুন দাদাবাবু, আমার মেয়েটার জীবন এভাবে নষ্ট হতে দিয়েন না। আসলে গতকাল রাতে কি হয়েছে জানেন? ওর বাবা কোনোভাবেই আমার মেয়েটাকে মেনে নিতে পারছে না। আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে এবং আমার মেয়েকে বলেছে, যদি কোনোভাবে আমি আমার মেয়েকে আবার ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই তাহলে আমাকেই নাকি বাড়ি থেকে বের করে দেবে। এখন আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। স্বতন্ত্রতা, আপনার সঙ্গে তো অনেক মানুষের ওঠাপড়া রয়েছে, আপনি তো অনেক মহান, আপনার কাছে এসেছি। আপনি আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করে দিন। আমার মেয়েটার জীবনটা কি এভাবে নষ্ট হয়ে যাবে? আমার মেয়েটার জীবনে কি কোনো সুখ শান্তি আসবে না? আমি অন্য কোনো কিছু চাইবো না আপনাদের কাছে, শুধু এতটুকু সাহায্য চাই, আমার সাহায্য এতটুকু করুন। তখনই নতুন বলে, আমি দেখছি কি করা যায়, এভাবে হুটহাট করে তো কোনো কিছু করা যায় না। এখন হোমেও তো রাখা যাবে না, তাকে কেউ অ্যাডপ্ট নেবে কি না সেটাও তো আমাদেরকে দেখতে হবে, ভাবতে হবে। কিন্তু ওর কি মানসিক কোনো সমস্যা আছে নাকি? ও এরকম করছে কেন? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে, বাচ্চা কি ওর পছন্দ না নাকি? মেয়ে হয়েছে বলেই কি তোমাকে এবং মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে? এটার মানেটা কি? ওকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি দেখছি কি করা যায়, এভাবে কান্নাকাটি করলে তো আর কিছু করা হবে না। এদিকে সে অন্নপূর্ণা নতুনের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখুন আপনারা তো পরিবারে অনেক মানুষ রয়েছেন, আপনারা চাইলে কিন্তু আমার বাচ্চাটাকে আপনারা নিজের মতো করে মানুষ করতে পারেন। আপনাদের মেয়ে মনে করে আমার বাচ্চাটাকে মানুষ করে তোলেন। আমি আর কোনো কিছু চাইবো না। সমস্ত আইনি জটিলতা যেখানে সই করতে বলবেন আমি সই করে দেব, যাতে করে আমার বাচ্চাটা একটু ভালো থাকে। নতুন তখন বলে, এটা তো সম্ভব না, এভাবে হুটহাট করে কোনো কিছু হয় না। এখানে অনেক আইনি জটিলতা রয়েছে, তার মধ্যে আমাদের পরিবারের অনেক সংখ্যা রয়েছে, সদস্য সংখ্যা রয়েছে, এখন তাদেরও দেখাশোনা করতে হয়। আর বাচ্চার একটা এক্সট্রা কেয়ার রাখবে, সেগুলো তো করা পসিবল না। তুমি এভাবে হুটহাট করে কোনো কথা বলো না। আমি তো দেখছি কি করা যায়। আমি এমন ব্যবস্থাই করতে হবে যেন বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। বাচ্চাটার সুস্বাস্থ্য কামনার জন্য আমি সব কিছু করব। ভোর তখন বলে ওঠে, যদি তুমি কিছু না মনে করতে আমি বাচ্চাটাকে অ্যাডপ্ট নিতাম, কিন্তু একটা কথা, সবসময় তো আর একা একা সব কিছু করা যাবে না। তাই আমি বলছিলাম কি, স্বতন্ত্রতা, তুমি যদি আমার পাশে থাকতে তাহলে অন্তত আমার জন্য একটু ভালো হতো আর কি। কমলিনী ভোরের দিকে তাকিয়ে থাকে এই কথাগুলো শোনার পর। তখনই আবার নতুন প্রশ্ন তোলে, কিভাবে তোমাকে আমি সাহায্য করব? তখনই আবার ভোর বলে ওঠে, যেমন ওকে স্কুলে ভর্তি করানোর জন্য ওর সই লাগবে। তুমি না হয় গার্জিয়ান হলে, স্বামী স্ত্রীর প্রয়োজন নেই, তুমি শুধু গার্জিয়ান হলেই হবে। এই কথাগুলো শোনার পর ভীষণ রকম চমকে ওঠে সকলে। এদিকে ভীষণ রকম রেগে বসা তখন বলে ওঠে, দেখুন এভাবে হুটহাট করে আমাদের পরিবারে কোনো বাচ্চাকে আমরা নিয়ে আসতে পারবো না। আমাদেরও তো বাচ্চা কাচ্চা হবে, তখন কাকে দেখাশোনা করব? এদিকে ভোর তখন সকলের মাঝে বলে ওঠে, তোমরা কিছু না মনে করলে আমি বাচ্চাটাকে নিয়ে যেতাম, আমার তো এতে আপত্তি ছিল না। শুধু একটা কথা, একটা শর্ত হলো
স্বতন্ত্রতাকে যেন আমার পাশে থাকতে হয়। আমার পাশে যদি স্বতন্ত্রতা থাকে তাহলে আমি বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারবো। এদিকে সকলের সামনে আবার বাবিল বলে ওঠে, এখন না স্কুলে ভর্তি করানোর জন্য বাবার পরিচয় লাগে না, একাই সব কিছু করা যায়, একাই সব কিছু সামলানো যায়। বাচ্চার কথা ভেবে তখনই আবার সিদ্ধান্ত নিয়েছে কমলিনী যে বাচ্চাটাকে নিজের মতো করে মানুষ করবে। স্বতন্ত্রকে বলে, আমি না হয় বাচ্চাটাকে মানুষ করি। তখনই আবার নতুন ভীষণ রকম খুশি হয়ে বলে, তুমি বাচ্চাটাকে মানুষ করবে? কিন্তু এটা কিন্তু অনেক রিস্কের একটা বিষয়। এদিকে বাবিল বুবলাই তখন বলে, মা তুমি কি করে বাচ্চাটাকে মানুষ করবে? তোমার তো দেখাশোনা করার মতো মানুষ নেই, তুমি পরিবারের দেখাশোনা করো। কমলিনী তখন বলে, আমি তো এখন একা, তোরা তো যথেষ্ট বড় হয়ে গিয়েছিস, আমি বাচ্চাটার দেখাশোনা করতে পারবো না। স্বতন্ত্র তখন বলে, যদি তুমি এই কাজটা করো আমি ভীষণ খুশি হব, জানো তো কমলিনী, বাচ্চার একটা দায়িত্ব নেওয়া অনেক একটা মহান কাজ। এদিকে কমলিনীর দিকে তাকিয়ে তখনই সে অন্নপূর্ণা বলে, প্লিজ দিদি, আপনি না হয় বাচ্চাটার দায়িত্ব নিয়ে নিন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি কোনোদিন আবার আসবো না এখানে। আমার মেয়েটাকে আপনাদের মতো করে মানুষ করুন। আপনারা যেখানে বলবেন আইনি জটিলতা রয়েছে আমি সেখানে সেটা করে দেব। বাবিল বুবলাই তখন বলে, এটা বললেই হয়ে গেল মা, বললেই হয়ে গেল, এটা তুমি কি করে করবে? তখন এবার কমলিনী বলে, তোমাদের বাচ্চা কাচ্চা যদি হতো তাহলে তোমরা কি করে মানুষ করতে? মানুষ কি করতে না? তখন আবার বুবলাই বাবিল বলে ওঠে, তখন দেখা যাবে যখন হবে। এদিকে ভোরের মুখে এই কথাগুলো শোনার পর তখন আবার নতুন বলে, শোনো ভোর, তুমি বারবার আমাকে কোনোভাবে ইনভলভ করবে না। যদি তুমি অ্যাডপ্ট নিতেই চাও তুমি অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে অ্যাডপ্ট নিতে পারো, আমাকে কোনোভাবেই জড়াবে না। আমি কোনোভাবেই এর মধ্যে ইনভলভ হতে চাই না। তুমি বারবার সবসময় আমাকে এর সঙ্গে জড়িত করে ফেলছো। কেন কেন জড়িয়ে ফেলছো আমাকে? আমার একটা জীবন রয়েছে, আমার একটা পরিবার রয়েছে, তারপর সব কিছু জেনেও তুমি আমাকে সব কিছুর মধ্যে জড়িয়ে দিচ্ছ কেন সেটাই আমি বুঝতে পারছি না। তাহলে কি ভোর এবার নতুন করে ষড়যন্ত্র তৈরি করছে? তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।